বন্ধুরা সকলকে স্বাগত জানাই পিএসআর হিস্ট্রি একাডেমির নতুন একটি ক্লাসে। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের পাল সাম্রাজ্য। মূলত পাল সাম্রাজ্যের আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময় থেকে আমাদের যে বাংলা, সেই বাংলায় বেশ কিছু পরিবর্তন আসছে। প্রথম কথা হচ্ছে আমরা সেগুলোকে একটু দেখে নেব। দেখো, প্রথম যে যুগটাকে আমরা দেখব সেটাকে বলছি মাৎসন্যায়ের যুগ। তাহলে বিষয়টা কি একটু দেখে নিই। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হচ্ছে এবং এরপর থেকে গোপালের সিংহাসন আরোহণ প্রায় 750। শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময়ে তার ছেলে মানবদের শাসন হচ্ছে। এদের মোটামুটি তো আমরা এজটাকে 650, 650 থেকে 750, এই যে সময়কালটা, এই সময়কালটাকে মাৎসন্যায়ের যুগ বলছে। তাহলে বিষয়টাকে একটু দেখব। তাহলে শশাঙ্কের মৃত্যুর পর বাংলাতে কোনো স্বাধীন সার্বভৌম শাসক ছিলেন না। যার ক্ষমতা বেশি তিনিই কিন্তু ক্ষমতা দখল করছেন, ছোটদের উপর অত্যাচার করছেন। যুদ্ধবিগ্রহ একটা কিন্তু নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। ছোট ছোট যারা সামন্তরাজ আছে তারা প্রতিনিয়ত যুদ্ধ করত। কামরূপ, কাশ্মীর, কানৌজ প্রায় বাংলাকে আক্রমণ করতো, কারণ বাংলায় কোনো রাজাই নেই। আর এই জায়গাটা আমরা আগেও দেখেছিলাম যে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে, সে দুর্বলের অত্যাচার শুরু হচ্ছে। এটাকেই বলছে কি মাৎসন্যায়। এই যে বিষয়টা, এটাকে আর্য মঞ্জুশ্রী মূলকল্প যে গ্রন্থ, সেই গ্রন্থে গৌড়তন্ত্র বলা হচ্ছে। আবার খালিমপুর তাম্রশাসনে, খালিমপুর ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে বলা হয় 750 খ্রিস্টাব্দে প্রকৃতিপুঞ্জ রাজা নির্বাচন করেন। এই ঘটনাটাকে রমেশচন্দ্র মজুমদার কি বলছেন, রক্তপাতহীন বিপ্লব। তাহলে বিষয়টি কি? বিষয়টা হচ্ছে খুব সহজ। দেখো, মানে একটা কথাই আছে, আমাদের ধরো কোনো অভিভাবক বাড়িতে নেই, তাহলে কি করব আমরা? তারা যে সমস্ত নিয়ম শৃঙ্খলা পরিবারের জন্য বেঁধে দিয়েছেন সেগুলোর বাইরে আমরা যাব, এটাই তো নিয়ম, মানে এটাই করা হয়। তাই পরিবারের অর্থাৎ রাজ্যের কোনো প্রধান নেই, কোনো সার্বভৌম শাসক নেই। তাহলে একটা জিনিস হবে কি, সবাই নিজের মতো স্বেচ্ছাচারী হয়ে উঠবে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে 750 খ্রিস্টাব্দে এই যে গোপালের কথা আমরা দেখলাম, এই যে গোপাল, এই গোপালকে রাজা নির্বাচন করা হচ্ছে। এই গোপাল কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, গোপাল হচ্ছেন বাংলার প্রথম সার্বভৌম শাসক। তার আগে কিন্তু কেউ, মানে সার্বভৌম না, প্রথম নির্বাচিত শাসক এই গোপাল। ঠিক আছে, তাহলে আমরা গোপালকে পেলাম, যাকে বলছি আমরা প্রথম সার্বভৌম শাসক 750 খ্রিস্টাব্দে। চলো এরপরে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। তাহলে যে পাল বংশের কথা আমরা বলছি, এই পালরা অ্যাকচুয়ালি কে ছিল সেই সম্পর্কে আমাদের একটু আলোকপাত করে নিতে হবে। অর্থাৎ আমরা দেখব পালদের আদি পরিচয় কি। এই সম্পর্কে বিভিন্ন কথা আছে। সংস্কৃত শব্দ পাল, এই শব্দের অর্থ হচ্ছে রক্ষক। হ্যাঁ, কেউ কেউ ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। কেউ কেউ বলছে মগধকে পালদের আদি বাসস্থান বলা হচ্ছে, মগধকে। আবার সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে বরেন্দ্রভূমিকে পালদের আদি বাসস্থান বলা হচ্ছে। আমরা একটা মোটামুটি আসতে পারি যে পালদের আদি বাসভূমি ছিল বরেন্দ্র বা পুণ্ড্রবর্ধন। এছাড়া আরব পর্যটক সুলেমান পাল সাম্রাজ্যকে রুহমা বা ধর্মা বলেছেন। এটা কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, আরব পর্যটক। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। সন্ধ্যাকর নন্দী আবার যিনি ছিলেন, যিনি রামচরিত মানস, তিনি সমুদ্র কুলোদ্ভব, এবং পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। আর্য মঞ্জুশ্রী মূলকল্প তাকে দাসজীবিনী বলা হচ্ছে, যদিও পাল রাজারা নিজেদিকে সূর্যবংশীয় ক্ষত্রিয় বলে মনে করতেন। ঠিক আছে, এবার বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে মগধ অর্থাৎ বিহারের পাটনা, এর পূর্ব দিকে এই যে অংশটা, এই অংশতে এদের আদি বাসস্থান ছিল এবং এরা জাতীয় ছিলেন ক্ষত্রিয়, বা অনেকে তাদের ব্রাহ্মক্ষত্রিয় বলে। তাহলে পালদের সম্পর্কে আমাদের একটা সামগ্রিক ধারণা আমরা লাভ করতে পারলাম। এরপরে আমরা যে পালদের যে ইতিহাস অর্থাৎ পাল সাম্রাজ্য সম্পর্কে জানার যে তথ্যগুলো, সেইগুলো আমরা কোথা থেকে পাচ্ছি সেই সম্পর্কে একটু আলোকপাত করে নেব। খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমাদের সঙ্গে শেয়ার করে নিতেই হয়, কারণ তোমরা আমার পরিবার। আমার শারীরিক অসুস্থতা থাকতেও কিন্তু আমি এটা রেকর্ড করছি এই কারণের জন্যই যে মাঝে কিছুদিন আমি রেকর্ড করতে পারিনি।
ঠিক আছে, তাই সামনে অনেকগুলি পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষার মাথায় রেখে কিন্তু আমি এই বিষয়ে আলোকপাত করছি। এছাড়াও যারা স্কুল এডুকেশনে স্কুলে পড়ছো সেই সমস্ত ছোটো বন্ধুদেরও কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, তো চলো এবার আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। এর মধ্যে যে সাহিত্য উপাদানগুলো আছে সেই সাহিত্য উপাদানের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? সন্ধ্যাকনন্দীর রামচরিত, হরিভদ্রের অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা, এছাড়া বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রীমূলক গল্প, জিমুদ্বাহনের দায়ভাগ, লামা তারানাথের রচনা, এইগুলো হচ্ছে কিন্তু আমাদের ভাইটাল। ঠিক আছে, এইগুলো থেকে আমরা পাল সাম্রাজ্যের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। এছাড়া ধর্মপালের তার রাজত্বের 32তম বর্ষে উত্তীর্ণ খালিমপুর তাম্রশাসন, দেবপালের মুঙ্গের এবং নালন্দা তাম্রশাসন থেকেও আমরা এই সম্পর্কে তথ্যাদি পাচ্ছি। চলো এর পরের জায়গাটা আমরা একটু আলোচনা করে নেব। আচ্ছা, দেখো আমরা বলেছিলাম পাল বংশের প্রথম রাজা হিসেবে কার নাম আমরা পেয়েছিলাম? পাল বংশের প্রথম রাজা হিসেবে আমরা গোপালের নাম পেয়েছিলাম, এবং এটাও আমি আলোচনা করেছি যে গোপাল তিনি ছিলেন প্রথম নির্বাচিত রাজা। তিনটে জিনিস এখানে মনে রাখতে হবে। যদি প্রশ্ন দেয় যে প্রথম সার্বভৌম শাসককে, সেক্ষেত্রে হচ্ছে শশাঙ্ক। যদি প্রশ্ন দেয় বাংলার প্রথম নির্বাচিত শাসক কেন, তাহলে উত্তর হবে অবশ্যই পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এবং যদি এটা প্রশ্ন আসে আমাদের কাছে যে শেষ সার্বভৌম শাসককে, তিনি হচ্ছেন কিন্তু লক্ষণ সেন, এবং পুরোটাই হচ্ছে প্রাচীন ভারতের প্রেক্ষাপটে। তিনি বাংলার প্রথম নির্বাচিত শাসক ছিলেন। তার পিতার নাম বব্বট এবং তার পিতামহ অর্থাৎ দাদুর নাম হচ্ছে দহিত বিষ্ণু। তিনি প্রথম বাংলার বৌদ্ধ ধর্মাবলম্বী। কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে পাল যারা ছিল তারা সবাই ছিল কি বুদ্ধিস্ট, তাই তো, বুদ্ধিস্ট ধর্মাবলম্বী ছিলেন তারা, এবং তাদের রাজধানী ছিল মগধ। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখার মতো। খালিমপুর তাম্রশাসনে তাকে পরম সৌগত বলে অভিধা দেওয়া হয়েছে, কারণ তিনি বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত ছিলেন। এবং পরম সৌগত কথার অর্থ হচ্ছে বোধি। সম্ভবত এটা একটা অদন্তপুরী বিহার তিনি নির্মাণ করেছেন বলে মনে করা হয়। ক্ষত্রিয় বংশায়ত, কারণ তারা নিজেদিকে সূর্যবংশীয় ক্ষত্রিয় বলে মনে করতেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তার সময় যে চরম অরাজক পরিস্থিতি অর্থাৎ মাৎসর্যে, যেটা আমরা কিছুটা সময় আগে আলোচনা করলাম, এই অবস্থার পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তনের ফলে বাংলায় শান্তি বিরাজ করছে। তিনি সমস্ত সামন্তদের দমন করছেন এবং বাংলায় শান্তি শিক্ষা ফিরিয়ে আনছেন। এছাড়া কি বৌদ্ধ দার্শনিক শান্তিরক্ষী তার সমসাময়িক ছিলেন। তিনি এই যে শান্তিরক্ষী, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আচার্য ছিলেন। এই যে লামা সম্প্রদায়, তিনি কিন্তু তিব্বতে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটা জিনিস এখানে বলে রাখেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত, তিনি ছিলেন গুপ্ত বংশের শাসক। সেই কুমারগুপ্ত কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। চলো এরপরে আমরা আলোচনায় ফিরে যাই। এরপর আমরা যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন গোপালের পরবর্তী শাসক। তার নাম কি? তার নাম হচ্ছে ধর্মপাল। তিনি প্রথম আর্যাবর্তের বিশাল অংশে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। তিনি পরম সৌগত উপাধি নিচ্ছেন পরমেশ্বর, পরম ভট্টারক, মহাজ রাজাধিরাজ এবং বিক্রমশীল দেব। এই বিক্রমশীল দেব জ্ঞান নিয়েছিলেন কারণ তিনি বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। ভোজের গোয়ালিয়র লেখে তাকে দুর্বার বৈরী বলা হয়েছে। তার আমলে কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম ঘটছে। কাদের মধ্যে? দেখো এটা গুরুত্বপূর্ণ, মালবের গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট আর বাংলার পাল, এদের মধ্যে। ভাগলপুর তাম্রশাসন থেকে জানা যায় কনৌজ জয় করেছিলেন, এবং কনৌজের যে শাসক ছিলেন ইন্দ্রায়ুধ, তাকে পরাস্ত করছেন এবং সেখানে মনোনীত করছেন কাকে? চক্রায়ুধকে। ঠিক আছে, এর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ধর্মপাল যিনি ছিলেন তিনি ত্রিশক্তি সংগ্রামে প্রথম অবতীর্ণ হচ্ছেন। তাহলে ত্রিশক্তি সংগ্রাম বিষয়টা কেন তৈরি হচ্ছে? এখানেও দেখো ল্যাক অফ পাওয়ার, অর্থাৎ কেন্দ্রীয় যে শক্তি তার অভাব এখানে কিন্তু অনুভূত হচ্ছে। কী রকম? এই যে যেমন এদিকে শশাঙ্কের মৃত্যু হচ্ছে, ওদিকে হর্ষবর্ধনের মৃত্যু হচ্ছে। হর্ষবর্ধনের মৃত্যুর পরে উত্তর ভারতে কিন্তু ক্ষমতার একটা অভাব অনুভূত হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে যেহেতু কনৌজ এবং থানেশ্বর এই দুটিকে কেন্দ্র করেই হর্ষবর্ধনের রাজত্ব গড়ে উঠেছিল, তাই এই দুটি জায়গা একসঙ্গে হয়ে শাসনে ছিলেন, হর্ষবর্ধনের শাসনে ছিল। তাহলে হর্ষবর্ধনের মৃত্যুর পরে এখানেও কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে, এবং এই কনৌজকে কেন্দ্র করে তিনটে রাজবংশের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে, এবং সেটা শুরু হচ্ছে কার সময় থেকে? ধর্মপালের সময় থেকে। ঠিক আছে, যে ধর্মপাল আমাদের আলোচ্য বিষয়, ধর্মপাল থেকে শুরু হচ্ছে। এবং কনৌজে চক্রায়ুধের যে অভিষেক অনুষ্ঠানে মৎস্য, কুরু এই সমস্ত রাজারা উপস্থিত ছিলেন।
প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট কনৌজ আক্রমণ করে তার প্রতি চক্রের দিকে বিতাড়িত করছেন। মুঙ্গের তিনি দ্বিতীয় নাগভট্টের কাছে পরাজিত হচ্ছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বারবার তিনি পরাজিত হচ্ছেন ঠিক কথাই, কিন্তু তিনি বারবার ফিরে আসছেন এবং কনৌজের উপরে তার আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। ঠিক আছে, এবার দেখো গুজরাটি কবি শড্ডল উদয় সুন্দরী কথা গ্রন্থে তাকে উত্তর পথস্বামী বলেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাই কি বলেছেন? উত্তর পথস্বামীন, অর্থাৎ উত্তর ভারতের অধিপতি বলেছেন। ঠিক আছে, কে বলেছেন? গুজরাটি কবি শড্ডল তার উদয় সুন্দরী কথা গ্রন্থে তাকে উত্তর পথস্বামী বলেছেন। এইটা একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো যে তিনি রাষ্ট্রকূট রাজ ধ্রুব এবং তৃতীয় গোবিন্দের কাছে পরাজিত হয়েছিলেন। রাষ্ট্রকূট রাজকুমার রণ্যাদেবীকে বিবাহ করেছিলেন। নিজ ভ্রাতা বকপাল ছিলেন তার প্রধান সেনাপতি। তার সম্পর্কে যে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে, বিক্রমশিলা মহাবিহার এবং পাহাড়পুরের সম্পুরী মহাবিহার। এই বিক্রমশিলা মহাবিহার এই জন্য তিনি বিক্রমশীল দেব নামে পরিচিত ছিলেন, একটু আগেই আমি আলোচনা করলাম। আচ্ছা, তার বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র তার গুরু ছিলেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিভদ্রের লেখা, এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা এবং সময়ালঙ্কার এটা। আর তার প্রধানমন্ত্রী ছিলেন গর্গ। হ্যাঁ, ঠিক আছে, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু ঠিক কথা তার প্রধানমন্ত্রী যে ছিলেন তিনি ছিলেন ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণ ধর্মকে সেই সময় তিনি ছোট করে দেখেনি, সবাইকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, তার রাজধানী ছিল পাটলিপুত্র। এবার যে পাটলিপুত্র রাজধানী ছিল, তার আগে ছিল দেখো কোথায়? মগধে। মগধ থেকে নিয়ে চলে এলেন পাটলিপুত্রে। তার আরও দুটো উপাধি ছিল গৌরেন্দ্র এবং বঙ্গপতি। ঠিক আছে, এরপরে এসো পরের আলোচনায়। তার পরবর্তী সময়ে দেবপাল তিনি ক্ষমতায় আসছেন। ধর্মপালের পরে তিনি পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তবে শ্রেষ্ঠ সম্রাট এইভাবে বলাটা কিন্তু তোমার যুক্তিযুক্ত নয়, কারণ সকলের প্রেক্ষাপট তো আলাদা আলাদা রকমের ছিল, তবু তাকে আমরা শ্রেষ্ঠ সম্রাট বলবো। বাদল স্তম্ভলিপি তাকে উত্তর পথস্বামী উত্তর ভারতের অধিপতি বলা হয়েছে। তার যে উপাধি ছিল, উপাধিগুলির মধ্যে দেখো বাদল স্তম্ভলিপিতে তাকে উত্তর পথস্বামী বলা হয়েছে। উত্তর পথস্বামী, ঠিক আছে। বাদল স্তম্ভলিপিতে উত্তর পথস্বামী উত্তর ভারতের অধীশ্বর বলা হয়েছে। আবার তার উপাধি পরম সৌগত এবং পরমেশ্বর পরম ভট্ট মহারাজাধিরাজ উপাধিও কিন্তু তার ছিল। তিনি উত্তর ভারতে তার সাম্রাজ্য বিস্তার করছেন। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তিনি সাম্রাজ্যকে তার ছড়িয়ে দিচ্ছেন। গুর্জর প্রতিহার রাজ মিহির ভোজ এবং রাষ্ট্ররাজ অমোঘ বর্ষকে তিনি পরাজিত করছেন। উৎকল মানে হচ্ছে উড়িষ্যা বর্তমানে, সেটাকেও তিনি দখল করছেন। প্রাগজ্যোতিষপুর, যার আসাম, প্রাগজ্যোতিষপুর এটা কামরূপ নামেও পরিচিত, পরে আসাম নামেও পরিচিত হচ্ছে, সেগুলোকেও তিনি দখল করছেন। তার সাম্রাজ্য পূর্বে আসাম থেকে পশ্চিমে পাঞ্জাব এবং কাশ্মীর সীমান্ত, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত, এর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু তিনি গড়ে তুলেছেন। ইন্দ্রদেবকে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আচার্য মনোনীত করেছিলেন। আচ্ছা দেখো, তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শ্রীবৃদ্ধি ঘটছে। মুঙ্গেরে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করছেন, অর্থাৎ পাটলিপুত্র ছিল, তার সাথে মুঙ্গের ছিল। তার মন্ত্রী ছিলেন দর্ভপাণি। তার পিতা অর্থাৎ ধর্মপালের মন্ত্রী ছিলেন কে? গর্গ এবং কেদার মিশ্র। তার সেনাপতি ছিলেন লব সেন এবং জয়পাল, সেনাধ্যক্ষ বা সেনাপ্রধান ছিলেন। তার সময়ের শৈলেন্দ্র বংশের রাজা বালপুত্রদেব তার কাছে নালন্দার বৌদ্ধ মঠ নির্মাণের জন্য সাহায্য চেয়েছিলেন এবং তার জন্য তিনি বেশ কিছু গ্রাম, 5টি গ্রাম তিনি দান করেছিলেন। আচ্ছা, এবার দেখো তিনি এগুলো আমরা সবাই বুঝেছি যে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন। তার মানে এটা নয় কিন্তু যে তারা কোনোদিন অন্যান্য ধর্মগুলোকে সাপোর্ট করেননি। এরপরে দেখো, এরপরে একটা ডাউনফল হচ্ছে কোথায়? আমাদের পাল বংশের শাসন ব্যবস্থায় একটা ডাউনফল আমরা লক্ষ্য করছি। সেখানে তারপর শাসক হিসেবে আমরা বিগ্রহপালকে পাচ্ছি। এই বিগ্রহপাল এ সম্পর্কে দেবপালের ভ্রাতুষ্পুত্র শান্তিপ্রিয় ছিলেন। তারপরে আমরা পাচ্ছি নারায়ণ পালকে। অমোঘ বর্ষের কাছে তিনি পরাজিত হচ্ছেন। প্রতিহার রাজ ভোজ এবং তার পুত্র মহেন্দ্র পালের কাছে তিনি পরাজিত হচ্ছেন। ভাগলপুর তাম্রশাসন বাদল স্তম্ভলিপি থেকে জানা যাচ্ছে। তারপরে শাসক আসছেন কে? রাজ্যপাল।
তিনি তার সময়ও প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংগ্রাম অব্যাহত ছিল। তারপর সেখানে দ্বিতীয় গোপাল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের পুত্র এবং বিহার সহ বেশ কিছু অঞ্চল সে সময় হাতছাড়া হয়ে যাচ্ছে। তারপরে যে শাসকের কথা পাচ্ছি তিনি হচ্ছেন দ্বিতীয় গোপাল এবং তারপরে হচ্ছে দ্বিতীয় বিগ্রহপাল। এই দ্বিতীয় বিগ্রহপালের তেমন কোনো আমরা মানে বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি না। বাণগড় স্তম্ভলিপিতে তাকে সৌগত বলে আখ্যা দেওয়া হয়েছে। এবার আমরা আসছি পাল সাম্রাজ্যের প্রথম মহিপালকে। তিনি পাল সাম্রাজ্যের যে গৌরব, অর্থাৎ যেটা তার বিশাল একটা অঞ্চল জুড়ে ছিল, তার যে গৌরব ছিল সেইগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তিনি ফিরিয়ে এনেছিলেন প্রথম মহিপাল। এই জন্য তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। তিনি পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধি নিচ্ছেন। এই সময় গজনীর সুলতান মাহমুদ বারবার বাংলা মানে ভারত আক্রমণ করছেন। এটা প্রশ্ন যে কার সময় বা কোন বাংলাদেশের সময়ে বারবার তোমার সুলতান মাহমুদ তিনি ভারত আক্রমণ করছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এখানে প্রথম মহিপাল। চলো এরপরের প্রশ্নে আসি। আচ্ছা, এই সময় এই যে মহিপালের সময় আরেকটা মেজর ইনসিডেন্ট ঘটছে, সেটা হচ্ছে কি যে রাজেন্দ্র চোলের কথা আমরা পাচ্ছি। এই রাজেন্দ্র চোল তিনি বাংলা দখল করছেন। রাজেন্দ্র চোল বাংলা দখল করছেন এবং বাংলা দখল করে গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করছেন। বারাণসী দখল করছেন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করছেন। এটা তো আমরা দেখতেই পাচ্ছি গোটা জুড়েই ছিল। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করছেন, নালন্দা সারনাথে দুটো বৌদ্ধ বিহার তৈরি করছেন। জ্ঞানশ্রী মিশ্র ছিলেন তার সময়ের বিখ্যাত একজন বৌদ্ধ পণ্ডিত। ঠিক আছে, এরপরে আমরা নয়পালকে দেখতে পাচ্ছি। নয়পালের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি আমরা। প্রথম মহিপালের পুত্র, এই সময় তেমন কিছু গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য নয়। তারপর তৃতীয় বিগ্রহপাল, এই সময় চালুক্যরা ষষ্ঠ বিক্রমাদিত্য অভিযান করেছিল। এরপরে যিনি আসছেন তিনি হচ্ছেন দ্বিতীয় মহিপাল। এর রাজত্বকালটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এর রাজত্বকালের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কি যে এই সময় কৈবর্ত বা জেলে সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করছে। কার নেতৃত্বে? দিব্যকের নেতৃত্বে। হ্যাঁ, এবং দিব্যক তাকে হত্যা করছেন এবং বরেন্দ্র মধ্যে স্বাধীন রাজ্য তৈরি করছেন। এই কৈবর্তবিদ্যের যে ঘটনা সেটা সন্ধ্যাকানন্দী রামচরিত, বৈদ্যদেবের কামাউলিপত্র এবং মদনপালের মানহালি দানপত্র, এগুলো থেকে আমরা জানতে পারছি। দিব্যকের পর নেতৃত্ব দিচ্ছেন কে? রুদ্রক এবং ভীম। রামচরিত গ্রন্থে একে অপবিত্র বিপ্লব বলা হয়েছে। এবারে বিষয়টি কি একটু জেনে নিই। দেখো, বৌদ্ধ রাজারা ছিলেন কি? তারা ছিলেন পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার কারণে তারা মৎস্য শিকারের উপরে ব্যান্ড লাগিয়ে দিয়েছিল। এবার যারা কৈবর্ত বা জেলে সম্প্রদায়, তাদের প্রধান জীবিকাই ছিল কি? মাছ শিকার করা এবং সেই মাছকে বিক্রি করা। তাহলে সেই জীবিকাতে যখন তাদের আঘাত লাগছে তো তারা তো বিদ্রোহ করবে, এটা স্বাভাবিক ঘটনা ছিল এবং সেই বিদ্রোহ ঘটেছিল এবং বরেন্দ্র অঞ্চলকে কেন্দ্র করে তারা স্বাধীন শাসনের সূত্রপাত ঘটছে। প্রথম বিদ্রোহের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন দিব্যক। পরবর্তী সময়ে রুদ্রক এবং ভীমের কথাও আমরা পাচ্ছি। এর একটা মেজর ইভেন্ট এই সময়ে ঘটছে। এরপরে যার কথা আমরা পাচ্ছি তিনি হচ্ছেন দ্বিতীয় সুরপাল। এদের রাজত্বকালগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়, বিশেষ কিছুই জানা যাচ্ছে না। এরপরে যিনি আসছেন তিনি হচ্ছেন রামপাল। এই রামপালের ব্যাপারটা একটু আমাদের জানতে হবে। এখানে কি ঘটনা ঘটছে? এই সময় রামপাল যখন শাসক হিসেবে আসছেন তখন তিনি ভীমকে পরাস্ত করে বরেন্দ্রভূমি পুনরুদ্ধার করছেন। বিভিন্ন জনহিতকর কার্যাবলী যেমন কর হ্রাস করছেন, কৃষির উন্নতি সাধন করছেন, এগুলো করছেন এবং গঙ্গা করতোয়া নদীর সঙ্গমস্থলে রমাবতীকে পালদের শেষ রাজধানী, প্রথম রাজধানী ছিল কোথায়? মগধ, আর শেষ রাজধানী হচ্ছে রামাবতীতে তিনি তার শাসন বা তার রাজধানী প্রতিষ্ঠা করছেন। ঠিক আছে, এছাড়া তার সম্পর্কে আরেকটু তথ্য আমাদের যেগুলো জানার বিষয়, তিনি চালুক্যরাজ এবং উৎপলরাজকে পরাজিত করছেন। তিনি পাল বংশের শেষ পরাক্রান্ত শাসক। তার সভাকবি ছিলেন রামচরিত গ্রন্থের প্রণেতা সন্ধ্যাকর নন্দী, যিনি নিজেকে কলিকালের বাল্মীকি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই সভাকবি সংক্রান্ত প্রশ্নটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তার সভাকবি ছিলেন রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, তিনি গ্রন্থ লিখেছিলেন রামচরিত। এবং রামপালের যে সভাকবি সন্ধ্যাকর নন্দী তিনি কিন্তু মদনপালের সময়েও ছিলেন, অর্থাৎ তার ছেলের সময়েও ছিলেন। এই জন্য অনেক বইতে আমরা পেয়েছি এরকম যে মদনপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, এটাও ঠিক, এটা সত্যি। কিন্তু তিনি মূলত ছিলেন সভাকবি রামপালের। এবং এই যে সন্ধ্যাকর নন্দী তিনি কলিকালের বাল্মীকি বলে নিজেকে পরিচিত দিতেন। এই যে রামপাল তিনি ছিলেন রামচরিত গ্রন্থের নায়ক এবং পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা তাকে বলছে, কারণ তারপর থেকে আর কিন্তু আমরা তেমনভাবে কাউকে দেখতে পাচ্ছি না। তার মৃত্যুর পরে কুমারপাল শাসন ব্যবস্থায় আসছেন ঠিকই, কিন্তু সেইভাবে আর আমরা কাউকে দেখতে পাচ্ছি না।
তারপর তৃতীয় গোপাল এবং তারপরে মদন পাল আসছেন। হ্যাঁ, এই মদন পালের সমসাময়িক একজন রাজা ছিলেন বিজয় সেন, তিনি গৌড় দখল করেন। তাই এই বংশের শেষ শাসক সম্রাট আমরা গোবিন্দ পালকে পাচ্ছি। ঠিক আছে, চলো এরপরের জায়গাটা আলোচনা করে নিই। বেশ, তাহলে এইগুলো তো গেল এদের বিভিন্ন যে রাজ্য জয়, রাজা, এদের বিষয়। তাহলে এই যুগে কিন্তু সাহিত্য দর্শনের প্রচুর উন্নতি ঘটেছে। এই সময় পাল যুগে যে জ্ঞান বিজ্ঞানের শাখা ছিল, সেই শাখার প্রধান ছিল সংস্কৃত ভাষা, এবং সংস্কৃত ভাষাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল, যেহেতু সেই সময় মানে বাংলার পরিমণ্ডলে এমন তৈরি হয়েছিল। এবং আরেকটা কথা বলে যে চর্যাপদ, যেটা বাংলা ভাষার আদিমতম রূপকে আমরা পাচ্ছি, সেই চর্যাপদও কিন্তু এই সময় রচনা হয়েছে। লুইপাদ, কানহপাদ, ভূষুপাদ, এদের কথা আমরা জানতে পাচ্ছি। এদের রচিতই বিভিন্ন পদগুলো চর্যাপদের বিষয়বস্তু, যেটা শ্রদ্ধেয় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল থেকে উদ্ধার করেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে ছিল কি সংস্কৃত ভাষায় প্রধান ছিল। এছাড়া যেটা আমি বললাম যে বাংলা ভাষার চর্যাপদ আবিষ্কৃত হচ্ছে, এটা আদিমতম রূপ। লুইপাদ, কাহ্নপাদ, ভূষুকপাদের সমস্ত তথ্য আমরা পাচ্ছি। এছাড়া যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ: রামচরিত, সন্ধ্যাকর নন্দী, আয়ুর্বেদ দীপিকা, ভানুমতি, শব্দচন্দ্রিকা, চিকিৎসা সংগ্রহ, এগুলো চক্রপাণি দত্ত, তিনি ছিলেন বিখ্যাত চিকিৎসক। শকপদী, বিক্ষায়ুর্বেদ, লোহ পদ্ধতি, সুরেশ্বরের লেখা, কাদম্বরী, কথাসার, এগুলো হচ্ছে গৌড়, অভিনন্দ, ন্যায়কন্দলী, অদ্বৈ সিদ্ধি, এই দুটি হচ্ছে শ্রীধরের লেখা, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এছাড়াও মাধব নিধান এবং চিকিৎসা সংগ্রহ, সার সংগ্রহ, এই জায়গাগুলো তোমাদের একটু, আমি ভিডিওটা দিচ্ছি, এখানে একটু পজ করে তোমরা একটু নোট করে নেবে। ঠিক আছে, চিকিৎসা বঙ্গসেন, দায়ভাগ, জিমুদবাহন, মিতক্ষরা, বিজ্ঞানেশ্বর। এই যে দায়ভাগ এবং মিতক্ষরা, এই দুটি গ্রন্থ হচ্ছে হিন্দু আইন, এখানে আমাদের হিন্দু আইন সম্পর্কে পাচ্ছি। এছাড়া চর্যাপদ, লুইপাদ, কাহ্নপাদ, ভূষুকপাদ প্রমুখের কথা আমরা পাচ্ছি। অর্থাৎ যদি আমরা সামগ্রিকভাবে আলোচনা করি, তাহলে পাল যুগে দেখব যে প্রচুর পরিমাণে সাহিত্য রচনা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যুগে বেশ কিছু শিক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও পরধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন। বিক্রমশীল, সোমপুরা, উদন্তপুরী, জগদ্দল, দেবীকোট, ত্রিকুম্ভ বিহার প্রভৃতি ছিল মূল শিক্ষার জায়গা। বাঙালি বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর, তিনি, তার যে নাম ছিল, তার পূর্ব নাম ছিল কি দীপঙ্কর, মানে আগের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ, এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্র তাকে দীপঙ্কর শ্রীজ্ঞান অভিধায় উপাধি দিয়েছিলেন তাকে, এবং তিনি বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। তিনি দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত হন। তার বাড়ি বজ্রযোগিনী গ্রাম, বিক্রমণীপুর, নাস্তিক পণ্ডিতের ভিটে নামে পরিচিত। জ্ঞানপ্রভের অনুরোধে সেখানে গিয়েছিলেন, এবং তিব্বতে গিয়ে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার করেন, এবং ওখানেই শেষ জীবনটা কাটিয়েছিলেন, বাকি জীবনটা ওখানেই। চক্রপাণি দত্ত সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। ধীমান বিটপাল ছিলেন শ্রেষ্ঠ ভাস্কর। সহজিয়া বৌদ্ধ ধর্মের বিস্তার এই সময় ঘটছে। পাহাড়পুর, সোমপুর, অদন্তপুর, মহাবিহার এবং নানা স্থানের মন্দিরগুলি পাল স্থাপত্য শিল্পের বিভিন্ন বিষয়কে তুলে ধরছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মূলত আমরা এই আলোচনাগুলোই এখান থেকে পেলাম। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, বিএসআর হিস্ট্রি একাডেমির সাথে থেকো, এবং সব সময় একটাই আমাদের মোটো, লেটস মেক হিস্ট্রি। তাই আমাদের সকলকে ইতিহাস রচনা করতে হবে, এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, তাতে করে আমি উৎসাহ পাবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য না, সব সময়ের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।